রাত তখন ফুরিয়ে এসছে, আর কিছুক্ষণ পরেই ভোরের আলো ফুটবে। সুজাতা তার 6 বছরের ছেলে ধীমানকে নিয়ে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। চাঁদের ম্লান আলো জানলার মধ্যে দিয়ে এসে তাদের গায়ের উপর পড়ছে। যদিও সুজাতা ভেবেছিল আজকে রাতে জেগে থাকবে, কিন্তু পারেনি। ঠিক কখন যেন ঘুমটা খুব গাঢ় হয়ে তার দু চোখে লেগে এসেছিল, টের পায়নি। হঠাৎ একটা গোঙানির শব্দে ঘুমটা ভেঙে গেল। জেগে সে অনুভব করলো খাটটা যেন কেউ নাড়াচ্ছে। ধর্মর করে উঠে বসে দেখে তার পাশে শোয়া ধীমানের সারাটা শরীর থরথর করে কাঁপছে। কাঁপুনির সাথে সাথে অস্পষ্ট একটা গোঙানি। ছেলের এই সমস্যাটার সঙ্গে সুজাতা পরিচিত আছে। বলতে বলতে প্রাণপণে সে তার ঘুমটা ভাঙিয়ে দিতে চেষ্টা করল। আর ঠিক সেই সময় অস্পষ্ট গোঙানিটা স্পষ্ট হয়ে উচ্চারণ করে উঠল, রানা, রানা ঘোষ। পরের দিন সকালে মলিনাদি বাসন মাজতে এসে এক খবর শোনালো। জানো বৌদি, তোমাদের পাড়ায় একটা খুন হয়েছে। মলিনা যেখানে বাসন মাজছিল তার অদূরেই রান্নাঘর। সুজাতা সেখানে ধীমানের জন্য টিফিন বানাচ্ছিল। সে জানে মলিনার সব খবরে একটু জল মেশানো থাকে, তবু খুনের খবর বলে সে একটু সতর্ক হলো। জিজ্ঞেস করল, সে কি গো, কে খুন হয়েছে? মলিনা ভয় ধরা গলায় চোখ পাকিয়ে বলল, ঘোষাল বাড়ির লোকটা গো, রথিন ঘোষাল। কি ভয়ানক ব্যাপার। নামটা শুনে চমকে উঠল সুজাতা, কিন্তু তার মনের ভাব গোপন করে সে জানতে চাইল, কিভাবে খুন হয়েছে? ওই যেভাবে আগের জন হয়েছে, রাতের থেকে হঠাৎ ব্যাপারটা। অনেক খোঁজাখুঁজি করেও পাওয়া গেল না। আজ সকালে শ্মশানের কাছে দেহ পাওয়া গেছে, আধ খাওয়া দেহ, মুন্ডুটা আলাদা হয়ে গেছে। অনেক পরিচিত। মলিনা আরো কি যেন বলছিল, কিন্তু সুজাতার সেসব শোনার যেন আর এতটুকু ইচ্ছে নেই। সে তাড়াতাড়ি অন্য প্রসঙ্গ পেরে ওর কথা বন্ধ করবার চেষ্টা করল। বাড়ির ছাদে পায়চারি করছিল দেবরাজ, সঙ্গে তার 12 বছরের মেয়ে রত্না। অফিস থেকে ফিরে এই একটুকু সময় দেবরাজ তার পরিবারকে দিতে পারে। মৌমিতা নিচের ঘরে চা বানাচ্ছে। সে চা নিয়ে এলে দুজনে মিলে চা খাওয়া হবে। রত্নার জন্য বরাদ্দ যদিও হরলিক্স, তবে যতক্ষণ না সে আসে ততক্ষণ বাপ বেটি দুজনে আকাশটাকে ভালো করে দেখছিল। মেঘমুক্ত নির্মল আকাশ, অনেকগুলো তারা আকাশটাকে যেন রত্নখচিত করে তুলেছে। আঙুল তুলে এক সারি তারার দিকে ইঙ্গিত করে দেবরাজ বলে, ওই দেখ ঋতু, ওইটা হচ্ছে সপ্তর্ষি মণ্ডল। এই বলে রত্নাকে ভালো করে বুঝিয়ে বলে, 7টা তারা কেমন জিজ্ঞাসা চিহ্ন এঁকে দিয়েছে আকাশটার মধ্যে। আসলে গোটা মহাবিশ্বটাই তো একটা রহস্য, তাই অত বড় একটা প্রশ্ন চিহ্ন আঁকা আকাশের গায়ে। রত্না বলে ওঠে, বাবা, আমি কিন্তু বড় হয়ে মহাকাশ নিয়ে গবেষণা করব আর ওই রহস্যের সমাধান করব। আচ্ছা বাবা, এই পৃথিবীতেও কত রহস্য আছে, তাই না? দেবরাজ স্মিত হেসে বলে, আছে তো, অসংখ্য রহস্য আছে। তুমি সেসব সমাধান করতে পারবে বাবা? ধুর পাগল, আমি আর কটা পারি রে মা। আমি যে পারবো না, তুই বড় হয়ে তা করবি। কিন্তু আমি তো মহাকাশ নিয়েই গবেষণা করব। ও হ্যাঁ, তাও তো বটে। এমনভাবে বাবার মেয়ের গল্প যখন জমে উঠেছে
তখন চায়ের কাপ আর হরলিক্সের গ্লাস হাতে নিয়ে হাজির হলো মৌমিতা। কি রে, কি গল্প হচ্ছে? আমি একটু শুনি। বাবা বলছিল আমাকে রহস্য সমাধান করতে, কিন্তু আমি তো মহাকাশ। বুঝেছি, হয়েছে। বাবা আছেন রহস্য সমাধান করতে, আর মেয়েকেও নাচাচ্ছেন। কিন্তু ছাদ গল্পে এখানেই একটা ছেদ পড়ল। অসময়ে বেজে উঠল দেবরাজের ফোন। স্ক্রিনে নাম ঝলকাচ্ছে জয়দীপ। হ্যাঁ, হ্যালো। ও হ্যাঁ, বল। বলতে বলতে দেবরাজ একটু দূরে চলে গেল। ওপার থেকে জয়দীপের গলার আওয়াজ, তবে তার গলায় বেশ স্পষ্ট একটা উদ্বেগ রয়েছে। কোন রকম ভূমিকা ছাড়াই একটা চাপা উত্তেজনায় সে বলতে শুরু করলো, শোন, একবার আমার বাড়িতে আসবার সময় হবে তোর? বাড়িতে মানে দেবকের বাড়িতে? এখন? হ্যাঁ, দেবকের বাড়িতে। তবে এখন না হলেও চলবে, কিন্তু ভাই কাল সকালেই আসা চাই। কিন্তু তোর হেল্প লাগবে, আমার খুব খুব দরকার। কেন রে, বিপদ কিছু? সিরিয়াস? হ্যাঁ, ব্যাপারটা সিরিয়াস, আর আমার পরিবারের সাথে জড়িয়ে পড়েছে। তোকে ভাই প্লিজ হেল্প করতেই হবে। দেবরাজ আগামীকাল খুব সকালেই তার বাড়িতে চলে যাবে বলে কথা দিল। তবে জয়দীপের কাছ থেকে ব্যাপারটা সম্বন্ধে আরেকটু বিশদে সে জানতে চাইছিল, কিন্তু জয়দীপ তখন বিশেষ কিছু বলতে রাজি হলো না। সে অবিলম্বেই ফোনটা কেটে দিল। তবে কি তার শৈশবের বন্ধু জয়দীপ সান্যাল খুব গুরুতর কোনো সমস্যার মধ্যে পড়েছে? জয়দীপকে সে খুব বুদ্ধিমান ছেলে বলেই চেনে। ছোটবেলায় ক্লাসে তো বরাবরই ফার্স্ট হয়ে এসছে। উচ্চ মাধ্যমিকে 4টে বিষয় লেটার মার্কস নিয়ে পাশ করে ইঞ্জিনিয়ারিং পড়তে গেল। এখন একটা নামজাদা বহুজাতিক সংস্থার সহকারী কনসালটেন্ট হিসেবে কর্মরত। কাজের প্রয়োজনে তাকে এখন ভুবনেশ্বরে থাকতে হয়। পরিবার বলতে স্ত্রী আর এক ছেলে। বাবা মা দুজনেই বছর 2 হলো গত হয়েছেন। দেবকের বাড়িতে তাই এখন ওর বউ আর ছেলেই থাকে। ছেলের স্কুল পড়াশুনোর জন্য আর জয়দীপের ঘন ঘন বদলির কারণে সে পরিবারের সঙ্গে থাকতে পারে না। তবে উঁচু পোস্টে উঠে গেলেও দেবরাজের সঙ্গে তার বন্ধুত্বের ছেদ পড়েনি বিশেষ। দুজনেই ফাঁক পেলে ফোন করে খবরাখবর নেয় দুজনার। দেখা সাক্ষাৎও চলে মাঝে মধ্যে। ইদানিং অবশ্য ওকে বিশেষ ফোন টোন করা হয়ে ওঠেনি দেবরাজের। কিন্তু এর মধ্যে হঠাৎ কি এমন হলো যে কাল সকালেই দেখা করার জন্য ওর এত তাড়া? পরের দিন বেশ সকালেই দেবরাজ রওনা দিয়েছিল জয়দীপের বাড়িতে। ওর বাড়ি যেতে যেতে তার মনে হচ্ছিল দেবক জায়গাটা ইদানিং খুব খারাপ হয়ে গেছে। মাস 2 মধ্যে সেখানে 3-4টে খুন হয়ে গেছে বলে খবরে বেরিয়েছে, যদিও পুলিশ এখনো একটা খুনেরও কিনারা করতে পারেনি। জয়দীপ যে কিভাবে ওর পরিবারকে এমন একটা জায়গায় ফেলে রেখে অত দূরে পড়ে থাকে তা ভাবলে সত্যি অবাক হতে হয়। দেবরা যখন জয়দীপের বাড়িতে গিয়ে পৌঁছল তখন সকাল 9:30। বেশ ঝলমলে রোদ উঠেছে, হিমেল হাওয়া বইছে বেশ ভালোই। বাতাসে একটা ঠান্ডা আমেজ আছে। এমন পরিবেশে মনটা চনমনে হয়ে যায়। কিন্তু জয়দীপের বাড়িতে গিয়েই দেবরাজ টের পেল সেখানে এখন বিরাজ করছে একটা থমথমে পরিবেশ। সে আসতেই জয়দীপ ওকে নিয়ে গেল বাড়ির ভেতরে। বৈঠকখানাটা বেশ বড় এবং সুসজ্জিত। ঘরের মাঝখানে একটা মাঝারি সাইজের কাঁচের টেবিল, যার পায়াগুলো সেগুন কাঠের। তার চারিদিকে মেহগনি কাঠের ভারী 4খানা চেয়ার। তাতে বসার সুবিধার জন্য গদি আর বালিশও রয়েছে। এছাড়া 43 ইঞ্চির একটা LED টিভি আর বড় সড়ো একটা অ্যাকোরিয়ামও ঘরের শোভাটা বাড়িয়েছে। দেবরাজ একটা চেয়ারে বসে বালিশটা কোলের ওপর রাখল। পরিবারের সকলেই সেখানে ছিল। জয়দীপের স্ত্রী সুজাতা খুব বন্ধুত্ব সুলভ ভঙ্গিতে তাকে আপ্যায়ন করল।
ওদের একমাত্র ছেলে ধীমান তাকে প্রণাম করে। কেমন আছো কাকু? জিজ্ঞেস করল। দেবরাজও ওকে হ্যাঁ, বেশ আছি। আপনি কেমন আছেন সান্যালবাবু? বলে ইয়ার্কির ছলে সম্বোধন করল, কিন্তু সবটাতেই রয়েছে একটা বিমর্ষ ভাব, যেটা দেবরাজকে খুব স্পর্শ করে গেল। যাই হোক, বন্ধুর বাড়িতে এসেও অনিচ্ছা সত্ত্বেও সামান্য মিষ্টিমুখ করতেই হলো দেবরাজকে। তারপর কিছুক্ষণ সুজাতার সঙ্গে, কিছুক্ষণ ধীমানের সঙ্গে সাধারণ কথাবার্তা সারল। এমন সময় জয়দীপ কোনো একটা অছিলায় ধীমানকে ঘরের ভেতর পাঠিয়ে দিয়ে দরজাটা ভালো করে বন্ধ করে দিল। তারপর শুরু করলো তার বক্তব্য। তুই হয়তো শুনে থাকবি এই অঞ্চলে ইদানিং কয়েকটা খুন হয়ে গেছে। ব্যাপারটা আমার এতই সিরিয়াস মনে হয়েছে যে সুজাতার কাছে গত মাসে এটা শোনার পর আমি ঠিকই করে ফেলেছিলাম যে ওদের ভুবনেশ্বরে নিয়ে যাব। ওখানে সপরিবারে থাকবার ব্যবস্থাও করে ফেলেছিলাম, কিন্তু তারপরে সুজাতার মুখে শুনতে পেলাম একটা আশ্চর্য ঘটনা। ব্যাপারটা আমরা প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু গত পরশু আমি নিজে এটা দেখেছি, আর তারপর থেকে আমিও ব্যাপারটা নিয়ে খুবই উদ্বিগ্ন। ঘটনাটা তুই সুজাতার কাছ থেকেই শুনবি, কারণ ও ব্যাপারটার সাথে বেশ পরিচিত। তার আগে আমি একটা ব্যাপার তোকে বলতে চাই। দেবরাজ হালকা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কি ব্যাপার? যে খুনগুলো হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু একই পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। মাথাটা ধড় থেকে আলাদা করে দেওয়া হয়েছে, আর মাথার ঘিলু আর যকৃৎ একটা মৃতদেহও পাওয়া যায়নি। এ থেকে কি বোঝা যাচ্ছে? যে বা যারা খুনটা করেছে তারা একই ব্যক্তি বা দলও হতে পারে। জয়দেব সম্মতির সুরে বলে, এক্স্যাক্টলি, পুলিশেরও অনুমান এটাই, কাগজেও এমনটাই লিখেছে। আর একটা বিষয় হলো, খুনটা হয় প্রায় মধ্যরাতে, সবাই ঘুমে আচ্ছন্ন। এমন সময় কোনো অজানা কারণবশত ভিকটিম ঘুম থেকে উঠে পড়ে, তারপর ঘর থেকে বেরিয়ে গেলে তাকে আর পাওয়া যায় না। কোথাও পাওয়া যায় না, না ঘরে না বাইরে। পাওয়া যায় পরের দিন সকালে, বাড়ি থেকে অনেক দূরে, সাধারণত জনবিরল এলাকায়। ধড় থেকে মুন্ডু আলাদা, মাথার ঘিলু আর যকৃৎ মিসিং। দেখ, যেহেতু নরখাদক নামে কোনো শ্রেণীর মানুষ আমাদের আশেপাশে রয়েছে বলে জানা নেই, তবে ধরে নেওয়া যেতে পারে এটি নরবলি দিতে চাওয়া কোনো পিশাচের কাজ, অথবা এমনটাও হতে পারে যে কোনো বিকৃত মনস্ক আততায়ী এই কাজটা করছে খুব সুচারু উপায়ে। জয়দীপ মাথা নাড়ল। যদি তাই হতো তবে ভিকটিম নিজে থেকে কেন ঘর ছেড়ে বেরিয়ে যাবে? যেসব বাড়িতে এই ধরনের খুন হয়েছে তাদের পরিবারের লোকেরা কিন্তু কাউকে তাদের বাড়িতে আসতে দেখেনি কিংবা বেরোতেও দেখেনি। এমনকি পুলিশের রিপোর্টেও কিন্তু বাড়িতে কারোর আসার বা সেখান থেকে বেরোনোর কোনো এভিডেন্স নেই। দেবরাজ এর কোনো প্রত্যুত্তর দিল না। জয়দীপই তারপর বলল, এরপরেও যদি তোর মনে হয় এটা কোনো আততায়ীর কাজ, তবে সুজাতার কাছ থেকে শুনলে তোর সেটুকু বিশ্বাসও উবে যাবে। দেবরাজ চমকে ওঠে। হ্যাঁ, মানে ব্যাপারটা কিরকম? ঠিক এই সময় ঘর থেকে ধীমান বেরিয়ে এলো। এই বলে সে জয়দীপকে টানতে টানতে অন্য ঘরে নিয়ে গেল, যদিও জয়দীপের যাওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু উপায়ন্তর না দেখে সে দেবরাজকে বলল, দেবু, তুই বাকিটা সুজাতার থেকে শোন, আমি আসছি, আমার আরও কিছু বলার আছে। কথাগুলো বলতে বলতে সে ছেলের হাত ধরে অন্য ঘরে ঢুকে দরজা দিয়ে দিল। বৈঠকখানার ঘর থেকে জয়দীপদের বাড়ির বাগানটাকে খুব সুন্দরভাবে দেখা যায়। সূর্যের উজ্জ্বল আলো বাগানটাকে ভরিয়ে তুলেছে। বাহারি রঙিন ফুলগুলো সুন্দরভাবে ফুটে আছে। এমন একটা পরিবেশে এরকম একটা বাজে ব্যাপার নিয়ে আলোচনা করতে ভালোই লাগে না। দেবরাজ ভাবে, পাড়ায় খুন হচ্ছে তো আমি কি করব? এমন সময় সুজাতা বলে ওঠে, আসলে আপনাকে হয়তো ডিস্টার্ব করছি, কিন্তু জানেন, সত্যি বাধ্য না হলে
আজ আমরা আপনাকে আসতে বলতাম না। জানেন, গত মাসে ব্যাপারটা প্রথম লক্ষ্য করেছিলাম। আমার ছেলে আর আমি রাতে একই সাথে শুই। ভোর হওয়ার ঠিক আগে, ওটা বাজে জানি না, হঠাৎ দেখি ওর সারাটা শরীর কাঁপছে। সে কি অসহ্য কাঁপুনি আর ছটফটানি! ওর ওই ছটফটানিতে খাটটা এতটাই কাঁপছিল যে আমার ঘুম ভেঙে যায়। আমি তো ভেবেছিলাম ও কোনো বাজে স্বপ্ন দেখে ভয় পেয়েছে। মাঝে মধ্যেই তো ভূতের সিনেমা দেখে, তাই আমি চেষ্টা করলাম ওর ঘুম ভাঙিয়ে দিতে। কিন্তু ওর ঘুম সহজে ভাঙল না। একটু বাদেই শুতে গেলাম। ও যেন অস্ফুট স্বরে কি একটা বলার চেষ্টা করছে। ভালোভাবে শোনবার চেষ্টা করলাম। ও একটা নাম বলছিল। নামটা ছিল রথিন ঘোষাল। ভদ্রলোক আমাদের পাড়াতেই থাকেন। আমি ভাবলাম বোধহয় ও রথিনদার কাছ থেকে কোনো ভয়ের কথা শুনেছে, তাই ওই নামটা বলছে। যাই হোক, পরের দুদিন কিচ্ছু হলো না, কিন্তু তারও একদিন পরে ঘটল একটা অদ্ভুত কাণ্ড। রথিনদা হঠাৎ বাড়ি থেকে নিখোঁজ। হঠাৎ রাত্রিরে সে কোনো এক অজানা কারণে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর সে আর ফেরেনি। আমরা যারা ওকে চিনি তারা তো খুব অবাক হয়ে গেছিলাম। রথিনদার মতো লোক হঠাৎ নিখোঁজ হলো, কি ব্যাপার? কিন্তু তারপরে শুনি একটা বাজে খবর, রথিনদার মৃত্যু হয়েছে। আর কি বিভৎস সেই মৃত্যু! আমাদের বাড়িতে যে কাজ করতে আসে সেই প্রথম খবরটা দিয়েছিল। প্রথমটায় আমি বিস্মিত হয়েছিলাম বটে, কিন্তু সেভাবে কিচ্ছু ভাবিনি। বিশেষত যেখানে ওইভাবে ভয়ঙ্কর রকমের খুন হতে পারে, সেখানে আমাদের থাকাটা কতখানি নিরাপদ, ওই ভাবনাতেই আমি বেশি বিচলিত হয়ে পড়েছিলাম। আমার বন্ধুকে আমি তখনই ফোন করি। তারপর আমরা দুজনেই ঠিক করি যে এখান থেকে চলে যাব। কিন্তু এরপর একের পর এক সেই একই ঘটনা ঘটতে থাকে। রাত্রিরে ছেলের বাজে স্বপ্ন দেখে কাঁপুনি, তারপর একটা পরিচিত নাম উচ্চারণ, আর তার ঠিক 3 দিনের মধ্যে সেই ব্যক্তির মৃত্যু। এভাবে কম করে 6টা খুন হয়েছে এই পাড়ায়, আর সবাই আমাদের খুব পরিচিত। এটা কি হচ্ছে দেবরাজদা? আমি তো এর কিছুই বুঝতে পারছি না। আচ্ছা, যেসব বাড়িতে খুনগুলো হচ্ছে তাদের প্রত্যেককেই আপনারা চেনেন, তাই তো? তো তাদের বাড়িতে গিয়ে কখনো খোঁজ নিয়েছেন? প্রায় প্রতিটা ক্ষেত্রেই হয়। আমি নয় আপনার বন্ধু গিয়ে খোঁজ নিয়েছে, আর প্রত্যেকের কাছ থেকেই আমরা একই কথা শুনতে পাচ্ছি। প্রত্যেকটা খুনই একই ধরনের। তারপর কিছুক্ষণ থেমে সুজাতা আবার বলল, আর একটা ব্যাপারে আমার ভয় হচ্ছে জানেন। আমার ছেলে যে ওদের নামগুলো আগে থেকে জানতে পারছে, এই কথা এখনো কেউ জানে না। পুলিশ যদি কোনো রকমে এটা জানতে পারে, তবে বলা যায় না, হয়তো আমাদেরকেই সন্দেহ করে বসবে। আমাদের কথা হয়তো তারা বিশ্বাসই করবে না। এই ভয়তেই আমরা এটা বাইরের কাউকে জানাতে পারছি না। আমি 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 কিছুতেই বুঝতে পারছি না আমার ছেলে কিভাবে এর মধ্যে জড়িয়ে পড়লো। সুজাতার কথা চলাকালীনই ঘরে এসে ঢুকলো জয়দীপ। দেবরাজ জয়দীপকে জিজ্ঞেস করে, কিরে, ধীমান এখন কি করছে? দেবরাজের উল্টো দিকে চেয়ারটায় বসতে বসতে জয়দীপ বলল, ওই কার্টুন দেখছে। আচ্ছা, ওকে কি এর মধ্যে খুব ভয়ের কি কিছু দেখানো হয়েছে? সেরকম তো আমরা কিছুই দেখাইনি। আর বাইরে থেকেও খুব ভয়ের কিছু দেখে থাকলে নিশ্চয়ই ওর মাকে বলতো। আচ্ছা, ধীমানকে তোর এই স্বপ্নের ব্যাপারে কিছু প্রশ্ন করিসনি? উত্তরটা সুজাতাই দিল। ও বলেছে, কিন্তু সেভাবে ভালোভাবে কিছু বলতে পারে না। একটা ছকের কথাও বলে।
ছকটায় নাকি অনেকগুলো নাম লেখা। আমরা ব্যাপারটা ঠিক বুঝিনি। জয়দীপ বলে, তুই নিজেই ওর কাছ থেকে জিজ্ঞেস করে নে না, সেটাই মনে হয় ভালো হবে। দেবরাজ বলে, ঠিক বলেছিস, ওর সাথেই বরং একটু কথা বলে নেই। দেবরাজ মুখোপাধ্যায়ের ডায়েরি থেকে 11 ফেব্রুয়ারি 2018। আজ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বলে মনে হলো আমার কাছে, তা হলো ধীমানের স্বপ্ন। অদ্ভুত একটা স্বপ্ন, আর বাস্তবের সাথে তার অদ্ভুত সমাপতন। ধীমান স্বপ্নের মধ্যে দেখতে পায় অজস্র নাম লেখা একটা বিরাট ছক। এত ছোট ছোট নাম যে তার একটাও ঠিক করে পড়া যায় না। ধীরে ধীরে সেই ছকটা কাছে আসতে শুরু করে। তারপর অসংখ্য নামের মধ্যে থেকে একটা নাম ঠিক পড়া যায়। নামটা চেনা, একজন প্রতিবেশীর নাম। ধীমানের কাছ থেকে জিজ্ঞেস করে ওর স্বপ্ন সম্বন্ধে এইটুকুই জানতে পেরেছি। আর ওর এই স্বপ্ন দেখার 3 দিন পর, অর্থাৎ ঠিক 4র্থ দিন রাত্রে, সেই প্রতিবেশী খুন হয়, যার নাম সে স্বপ্নে দেখেছিল। অত্যন্ত নৃশংসভাবে খুন করা হয় তাকে। পুরো ব্যাপারটা মোট 6 বার ঘটেছে। 6খানা খুন করা হয়েছে ঠিক এভাবে। কিন্তু কিভাবে এটা সম্ভব? এরপর জয়দীপ যা বলল তাতে ভয় হওয়ারই কথা। ওর কথাতেই লিখি, ওর মায়ের যেহেতু এই কদিন সারা রাত ঘুম হয়নি, তাই গতকাল রাতে আমি ধীমানের পাশে শুয়েছিলাম। সারা রাত জেগে থাকবার পরে প্রায় 4:30 নাগাদ যখন আমার চোখটা ঘুমে জড়িয়ে এসেছে, ঠিক সেই সময় টের পেলাম খাটটা ধরে যেন কেউ নাড়াচ্ছে, অত্যন্ত ভয়ানকভাবে নাড়াচ্ছে। আলোটা যেহেতু রাতে জ্বালিয়েই রেখেছিলাম, তাই দেখতে আমার সমস্যা হয়নি। কিন্তু যা দেখলাম তাতে আমার রাতের সমস্ত ঘুম ছুটে গেল। দেখলাম ধীমানের শরীরটাকে কেউ যেন অসম্ভব রকমের জোরে নাড়াচ্ছে। বাইরে থেকে কেউ এত জোরে না নাড়ালে একটা মানুষের দেহ ঘুমের মধ্যে ভাবে নড়তে পারে না। আর তার সাথে একটা বিশ্রী রকমের গোঙানি। এমন ভয়ঙ্কর অবস্থা দেখে আমি জোরে চিৎকার করতে যাবো, এমন সময় হঠাৎ ওর মুখে একটা নাম শুনলাম। আর নামটা শুনেই আমার শির দাঁড়াবে একটা ঠান্ডা স্রোত নেমে গেল। আমি জিজ্ঞেস করলাম, নামটা কি? জয়দীপ বলে, ধীমান সান্যাল। নামটা উচ্চারণ করতেই তার মুখটাও কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। ছেলে যে তার নিজের নাম বলেছে এটা জয়দীপ কাউকে জানায়নি। সুজাতা আতঙ্কগ্রস্ত হয়ে পড়বে ভেবে ওকেও কিছু জানায়নি। কিন্তু নিজেই সে এতটা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে যে নিরুপায় হয়েই গতকাল আমাকে ফোন করেছিল। তবে এখন এই স্বপ্নের রহস্যটা ভেদ করা দরকার। এর জন্য অনেক পড়াশুনো দরকার, অনেক ভাবনা চিন্তাও করতে হবে। কিন্তু হাতে সময় আছে শুধু আজকের দিনটা আর পরশু রাত্রিবেলার মধ্যেই যা করবার তা করে ফেলতে হবে। জয়দীপ যদি গতকাল সকালে আমাকে সব জানাতো তাহলে আরেকটু সময় পেতাম। তবে ধীমানের সঙ্গে কথা বলে একটা ব্যাপার আমি বুঝতে পেরেছি, ছেলেটা কিন্তু অসম্ভব রকমের বুদ্ধিমান। আজ বিকেলে ওদের ওখানে একবার যেতে হবে। তার আগে কিছু পড়াশুনো করা দরকার। 13 ফেব্রুয়ারি 2018। হিসেব মতো আজ আমার পরীক্ষার দিন। আর আমার এই পরীক্ষার সাফল্য বা ব্যর্থতার সাথে আমার ছেলের বন্ধুর জীবন জড়িত রয়েছে। তাই আমার কাছে এটা রীতিমতো চ্যালেঞ্জিং। অথচ এই ধরনের ঘটনা সম্বন্ধে আমার পূর্ব কোনো অভিজ্ঞতা তো নেই। এমনকি কোনো অপার্থিব ঘটনা যে ঘটতে পারে এ সম্বন্ধে আমি কোনোদিন আন্দাজও করতে পারিনি। তবে এই 2 দিন আমি অনেক পড়াশুনো করেছি, সারা রাত জেগে পড়েছি এবং নোট নিয়েছি। আর সকাল এবং বিকেলে একবার করে জয়দীপদের বাড়ি গিয়ে এই 3 দিন ধরে ধীমানকে একটা মানসিক ব্যায়াম শিখিয়েছি। এই ব্যায়ামে ইচ্ছাশক্তি বাড়ে। এর নাম আত্মসম্মোহন। জানি না এইভাবে কতদূর আমি সফল হব। তবে সমস্তটা বিশ্লেষণ করে আমি যতদূর বুঝেছি তা যদি সঠিক হয় তবে আমি সাফল্য অর্জন করতে পারবো বলেই আমার বিশ্বাস। তবে এই কথাও ঠিক, এখানে একটা সামান্য ভুলও
আমার অথবা আমার প্রিয়জনের মৃত্যুর কারণ হতে পারে। আর কিছুক্ষণ পরই বেরোতে হবে, দেখা যাক কি হয়। দেবরাজ যখন জয়দীপের বাড়ি গিয়ে পৌঁছালো তখন ওদের সকলের ডিনার হয়ে গেছে। জয়দীপ আর সুজাতা তারই আসবার প্রতীক্ষায় বাইরের গেটে দাঁড়িয়েছিল। দেবরাজ এসে বলল, আজ রাতে আমি ধীমানের সঙ্গে থাকব, অন্য কেউ থাকবে না। সুজাতা এর উত্তরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু জয়দীপ ওকে থামিয়ে বলে উঠল, ঠিক আছে, তাই হবে। কিন্তু ভাই দেখিস, সব কিছু কিন্তু তোর উপর নির্ভর করছে। বলতে বলতে জয়দীপের গলাটা ঈষৎ ধরে এলো। দেবরাজ ওর কাঁধে হাত রেখে বলল, তুই চিন্তা করিস না জয়, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। তবে একটা রিকোয়েস্ট, রাত্রিরে তোরা এই ঘরে ঢুকবি না, তাতে বিপদ আরো বাড়তে পারে। এই বলে আর ওদের সাথে কথা বাড়াতে চাইল না দেবরাজ। ধীমানকে তার নিজের ঘরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবার সুজাতা আর জয়দীপ সেখানে গিয়ে ধীমানকে বুঝিয়ে দিল, আজ রাতে দেব কাকু তোমার সাথে থাকবে, তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়ো। দেবরাজ সে ঘরে যেতেই ওরা ঘর থেকে বেরিয়ে গেল। আত্মসম্মোহনের মাধ্যমে ধীমানকে প্রথমে ঘুম পাড়ালো দেবরাজ। তারপর মোবাইলে রাত 3:30টার সময় অ্যালার্ম দিয়ে সে নিজেও ঘুমিয়ে পড়ল। রাতে ভালো ঘুম হলো না। 1 ঘন্টা 1.5 ঘন্টা অন্তর তার ঘুম ভেঙে যাচ্ছিল। পাশের ঘরে জয়দীপ আর সুজাতা রয়েছে। কথাবার্তার আওয়াজে বুঝতে পারল ওরাও রাতে ঘুমোতে পারছে না। 3:30টার সময় অ্যালার্মের আওয়াজে ঘুম ভাঙল তার। ঘুম থেকে উঠে আগে আলোটা জ্বালল সে, তারপর ধীমানকে ধাক্কা দিয়ে জাগালো। ধীমানের ঘুম অত্যন্ত গাঢ়, তাই তাকে ঠিকমতো জাগাতে বিশেষ বেগ পেতে হলো তাকে। ধীমানের ঘুম যখন কিছুটা ভাঙল তখন ঘড়িতে 3:45 বেজে গেছে। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না। চোখে জলের ঝাপটা দিয়ে ধীমানের ঘুম জড়িত ভাবটা কাটিয়ে তাকে শুয়ে চোখ বন্ধ করতে বলল দেবরাজ। ও চোখ বন্ধ করলে ওর কানের কাছে খুব আস্তে আস্তে দেবরাজ বলতে লাগলো, তোমার সামনে দেখো একটা বিরাট ছক, তার মধ্যে অজস্র নাম লেখা। তুমি একটা নামও পড়তে পারছো না? ভালো করে ছকটা দেখো ভালো করে। এইভাবে কিছুক্ষণ বলতে বলতে দেবরাজ থামল। তারপর আবার বলতে লাগলো, তোমার সামনে যে ছকটা আছে সেটা তুমি মুছে ফেলো ধীমান, ছকটা মুছে ফেলো। এইভাবে বলতে বলতে দেবরাজ টের পেল ধীমান আবার ঘুমিয়ে পড়ছে। ঠিক এই সময়ে ঘরের মধ্যে একটা বিশ্রী গন্ধ নাকে এলো, আর তার সাথে সাথে বাতাস যেন খুব ভারী হয়ে উঠল। দম আটকে আসছে দেবরাজের। হঠাৎ ঘরের আলোটা নিভে গেল। দেবরাজ ভাবল লোডশেডিং, কিন্তু রাস্তার স্ট্রিট লাইটগুলো সব জ্বলছিল। সে দ্রুত একটা টর্চ জ্বালল, কিন্তু 1 মুহূর্তের জন্য টর্চটা জ্বলেই নিভে গেল। ঘরে একেবারে খুটখুটে অন্ধকার। আর ঠিক সেই সময়ে দেবরাজের চোখে পড়ল একটা অদ্ভুত জিনিস, যা দেখে তার সাদা গায়ে শিহরণ দিয়ে উঠল। সে দেখতে পেল ঘরের এক প্রান্তে 2 আলোর বিন্দু। হলুদাভ লাল সেই বিন্দু দুটো দেখলে মনে হয় কোনো হিংস্র সাপদের 2 চোখ জলজল করছে। সে বিন্দু দুটো ঘরের ওই প্রান্ত থেকে ধীরে ধীরে ওদের দিকে আসতে লাগলো। আর সেটা যত কাছে আসছে বিশ্রী গন্ধটা ততই আরো প্রকট হতে লাগলো। দেবরাজ বুঝতে পারল এই হলো সে আততায়ী। এখানে যত নৃশংস খুন হচ্ছে তার জন্যে দায়ী এই শয়তান। এবার সে ধীমানকে লক্ষ্য করেছে, একে থামাতেই হবে। সামনের দিকে কিছুক্ষণ হাতড়াতেই সে একটা পেপার ওয়েট পেল। সজোরে সে পেপার ওয়েটটাকে ছুঁড়ে মারল ওই চোখ দুটোকে লক্ষ্য করে। পেপার ওয়েটটা মেঝেতে পড়বার আওয়াজ হলো জোরে, কিন্তু আলোর বিন্দু দুটো যেমন এগিয়ে আসছিল তেমনই এগিয়ে আসতে লাগলো। সামান্য পেপার ওয়েটের আঘাত তার কিছুমাত্র ক্ষতি করতে পারল না।
এবার ধীমানকে এই অশরীরীর হাত থেকে বাঁচাবে কি করে সে? হঠাৎ দেবরাজের মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ধীমানের কানের কাছে এসে আবার বলতে লাগলো, ধীমান, মুছে ফেলো ছকটা। ধীমান, তোমার সামনে যে ছকটা দেখছো সেটা মুছে ফেলো। ধীমান, শুনতে পাচ্ছ আমার কথা? খুব তাড়াতাড়ি মুছে ফেলো ধীমান, আর সময় নেই। ধীমান, খুব তাড়াতাড়ি মুছে ফেলো, এই নাও ইরেজার। এই বলে সে তার হাতের টর্চটাকেই ধীমানের হাতে ধরিয়ে দিল। আর তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল। ধীমান ঘুমের মধ্যে টর্চটাকে নিয়ে খুব জোরে নাড়াতে লাগলো, আর সাথে সাথে তার সামনের ওই রক্তিমাভ আলোক বিন্দু দুটো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। তারপর শুরু হলো একটা চাপা গঙ্গানির আওয়াজ, যেন যেন কেউ একটা চাপা আক্রোশে ফুঁসছে। এইভাবে কতক্ষণ চলল বলতে পারি না। হঠাৎ এক সময় টিউবলাইটটা জ্বলে উঠল। দেবরাজ দেখল ধীমান অচৈতন্য অবস্থায় ঘুমিয়ে আছে। টর্চটা তখনও তার হাতে ধরা, কিন্তু ঘরে কোথাও কোনো প্রাণিত দুরস্ত একটা টিকটিকিও খুঁজে পাওয়া গেল না। দেবরাজ খুব বিমর্ষ হয়ে পড়ল। বাইরের দিকে তাকিয়ে দেখল ভোর হয়ে গেছে। সকাল 6টার সময় সে জয়দীপ আর সুজাতাকে ঘরে ডাকল। ওরা এসে দেখল ধীমান ঘুমিয়ে রয়েছে, সম্পূর্ণ সুস্থ। আজকের রাতে দেবরাজেরই জয় হয়েছে, তাই দেখে ওদের আনন্দ আর ধরে না। ছেলেকে আদর করে চুমু খেয়ে তারা ওর ঘুমটাই ভাঙিয়ে দিল। তারপর জয়দীপ দেবরাজের কাছে এসে ওর হাত দুটো ধরে বলে উঠে, ভাই, ধন্যবাদ দিয়ে তোকে আর ছোট করব না। তুই আমার যা উপকার করলি, কোনো বন্ধু এমনটা করতে পারে? তোকে যে কি বলবো। আর কিছু কথা খুঁজে না পেয়ে সে আনন্দে দেবরাজকে জড়িয়ে ধরল। সুজাতাও এসে তাকে অনেকবার ধন্যবাদ জানালো। তাকে আজকের দিনটা খেয়ে যেতেও বলল ওরা, কিন্তু দেবরাজকে খুব অন্যমনস্ক দেখাচ্ছিল। সে ওদের কোনো উৎসাহেই যোগ দিতে পারছিল না। কি হয়েছে ভাই, কোনো সমস্যা? দেবরাজ বলল, না, তবে সমস্যা নয়, আমার অসতর্কতার জন্য একটা বড় ভুল হয়ে গেল রে। সুজাতা বলে, কি ভুল দেবরাজ দা? জয়দীপ বলল, ওসব ছাড়, তার আগে বল তুই এই অসম্ভব কাজটাকে সম্ভব করলি কি করে? দেবরাজ একটু গুছিয়ে নিয়ে বলতে শুরু করলো, দেখ, মূল ঘটনা যা আমি বুঝেছি সেটা হলো, আমার ধারণা অন্য কোনো বিজাতীয় শক্তি ধীমানকে ব্যবহার করছিল। সেই শক্তিটা অধিভৌতিক বা অধিদৈবিকও হতে পারে, তবে তার পছন্দের জিনিস হলো মানুষের মাথার ঘিলু আর যকৃৎ। সে যে কারণেই হোক, সে এই দুটো জিনিস পেতে চায়, কিন্তু এখানকার আটঘাট সে বিশেষ বোঝে না। তা একটা সূত্র ধরে তাকে সমস্তটা বুঝতে হয়। তাই সে ধীমানের স্মৃতিটাকেই ব্যবহার করছিল। ধীমান যে ছকটা দেখছিল সেটা তার স্মৃতিতে থাকা লোকের নাম। আততায়ী সেই সব লোকের নাম আর তাদের সমস্ত বিবরণ ধীমানের স্মৃতি থেকে সংগ্রহ করে এবং ওই ছকটা প্রস্তুত করে। তারপর যাকে সুবিধাজনক বলে মনে হচ্ছিল তাকে সে খুন করে এবং তার উদ্দেশ্য সাধন করে। এই ছকটা ছিল ওর মূল হাতিয়ার। জয়দীপ বলে, কিন্তু তাহলে ধীমানকেই ও মেরে ফেলবার চেষ্টা করবে কেন? প্রশ্নটা শুনে সুজাতা হঠাৎ চমকে উঠে জয়দীপের দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকালো, কিন্তু দেবরাজের সামনে সে বিশেষ কিছু প্রকাশ করল না। দেবরাজ বলে, তার কারণ আমার ধারণা ধীমানের স্মৃতি থেকে তার আর কিছু পাওয়ার ছিল না, তাই সে তাকে হত্যা করে তার যাবতীয় প্রমাণ লোপাট করতে চেয়েছিল। জয়দীপ বলে, যাই হোক, সে তো আর তা পারেনি। আমার ছেলে বেঁচে গেছে। দেবরাজ বলে, তোর ছেলে তো বেঁচে গেল, কারণ ওর ইচ্ছা শক্তি বাড়িয়ে স্বপ্নের মধ্যে কিভাবে ছকটা মুছে ফেলতে হয় সেটা আমি ওকে শিখিয়ে দিয়েছি। ওই ছকটা মুছে ফেলে আততায়ীর প্রধান অবলম্বনটাকেই সে ধ্বংস করে দিয়েছে। ওর ছেলের আর বিপদ নেই। জয়দীপ বলল,
তাহলে তো আর চিন্তাই নেই। দেবরাজ অধৈর্যের ভঙ্গিতে মাথা নাড়াতে নাড়াতে বলল, না রে, চিন্তায় আছি। রাত্রিবেলায় যার হিংস্র চোখ দুটো আমি দেখেছিলাম সে পালিয়ে গেছে। জয়দীপ অবাক হয়ে যায়। হিংস্র চোখ? দেবরাজ রাত্রির বেলা যা দেখেছিল সেটা বর্ণনা করে, তারপর বলে, ওই চোখ দুটোই হচ্ছে সর্বনাশ। তুই বলতিস না যে খুন হবে সে নিজেই রাত্রিবেলা ঘর থেকে বেরিয়ে যেত, তারপর তাকে আর কোথাও পাওয়া যেত না? ওই চোখ দুটোই হচ্ছে তার কারণ। ঘুমন্ত ব্যক্তিকে সে ঘুমের মধ্যে প্রলুব্ধ করে তাকে বাইরে টেনে নিয়ে যেত, তারপর জনবিরল এলাকায় নিয়ে গিয়ে সে তার কাজ সারত। সুজাতা বলে ওঠে, ও কি সাংঘাতিক! দেবরাজ ম্রিয়মাণ ভাবে বলে, সেই কারণেই তো আমি কিছুতেই শান্তি পাচ্ছি না। পালিয়ে তো গেল, এবার সে কাকে কিভাবে আক্রমণ করবে আমরা তার বিন্দু বিসর্গও জানি না। দেবরাজের কথা শুনে জয়দীপ আর সুজাতা দুজনেরই মুখটা শুকিয়ে গেল। তাদের আনন্দে সে আগের উচ্ছ্বাস আর রইল না। সেদিন আর তার পরের দিন দেবরাজ খুব ভালো করে বিশ্রাম নিল। আগের দিনগুলোর ধকল সহ্য করে তার আর কোনো কাজেই মন বসছিল না। বাড়ির লোকের সাথেও বেশি একটা সময় দিতে পারল না। দুদিন ধরে বিশ্রাম করে একটু চাঙ্গা হলো সে। তারপর একদিন বিকেলে রত্না তাকে ধরল। বাবা, জয়দীপ কাকুদের বাড়িতে কি হয়েছিল বলো না। দেবরাজ বলল, এখন নয়, সন্ধ্যাবেলা চা খাওয়ার সময় বলবো, কেমন? সন্ধেবেলা ছাদ গল্পে আজকে জয়দীপদের বাড়ির ঘটনাটাই পুঙ্খানুরূপে বর্ণনা করতে লাগলো দেবরাজ। ধীমানের স্বপ্নের ব্যাপারটা যখন সে বলছে তখন দেবরাজকে থামিয়ে রত্না হঠাৎ বলে ওঠে, বাবা জানো, ওই স্বপ্নটাই কাল আমি দেখেছি। একটা ছক, আর তার মধ্যে অজস্র সব নাম লেখা। বিস্ময়ে চিৎকার করে ওঠে দেবরাজ। বলিস কি? এবার মৌমিতা বলতে শুরু করল, হ্যাঁ গো, তোমার শরীরটা ক্লান্ত ছিল বলে কিছু জানায়নি। মেয়ে কাল রাতে স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছিল। সে কি ছটফটানি আর গোঙানি। আমি ওকে যত থামাতে যাই ততই ও গোঙাতে থাকে। কিন্তু পরে বুঝলাম ওই গোঙানির মধ্যে ও একটা নাম বলছিল। কি নাম? তোমার নাম, দেবরাজ মুখোপাধ্যায়।